অনেক দিন আগের কথা। নদী, পাহাড়, বনের মাঝে ছিল এক ছোট্ট রাজ্য, শঙ্খনগর। রাজ্যের মানুষ সুখে শান্তিতে দিন কাটাত, কারণ তাদের রাজার হৃদয় ছিল স্বর্ণের মতো বিশুদ্ধ। রাজা মহেন্দ্র সেন ছিলেন দয়ালু ও বিচক্ষণ, আর তার কন্যা চন্দ্রমণি ছিলেন রাজ্যের প্রাণ। তার রূপের তুলনা ছিল না, আর তার মন ছিল আরও সুন্দর। কিন্তু শঙ্খনগরের এই সুখ বেশি দিন স্থায়ী হল না। একদিন রাজ্যের আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হলো, আর ঝড়ের সাথে রাজ্যের মন্দিরের সোনার ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। পরক্ষণেই এক রহস্যময়ী বৃদ্ধা এসে রাজদরবারে দাঁড়ালেন। তার চোখ দুটো জ্বলজ্বল করছিল, যেন এক গভীর রহস্য লুকিয়ে আছে। রাজা কৌতূহল নিয়ে বললেন, আপনি কে, মাতিমূর্তি? বৃদ্ধা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আমি এক ভবিষ্যদ্রষ্টা। তোমার রাজ্যে এক অভিশাপ নেমে এসেছে রাজা। যদি এর প্রতিকার না করো, তবে 7 দিনের মধ্যে তোমার রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, কি অভিশাপ? কিভাবে মুক্তি পাওয়া সম্ভব? বৃদ্ধা মৃদু হেসে বললেন, তোমার রাজ্যের প্রাণশক্তি হল চন্দ্রমণি। তাকে যদি জাদুর পাহাড়ের চূড়ায় থাকা জাদুকর কালামন্ত্রীর হাতে তুলে না দাও, তবে তোমার রাজ্য পাথরে পরিণত হবে। রাজসভায় নীরবতা নেমে এল। চন্দ্রমণি বিস্ময়ে তাকিয়ে রইল। তার প্রাণের রাজ্য, তার ভালোবাসার জনতা, তাদের রক্ষা করার একমাত্র উপায় যদি নিজের জীবন বিসর্জন দেওয়া হয়, তবে তিনি প্রস্তুত। তবে রাজা মহেন্দ্র সেন ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বললেন, আমার কন্যা কোনো জাদুকরের হাতে যাবে না। আমি অন্য উপায় খুঁজব। কিন্তু বৃদ্ধা বললেন, এটাই একমাত্র পথ। 7 দিন পর আমি আবার আসব। বৃদ্ধা অদৃশ্য হয়ে গেলেন। রাজা চিন্তায় পড়ে গেলেন, আর চন্দ্রমণি স্থির করলেন তিনি নিজেই সেই রহস্যময় জাদুর পাহাড়ে যাবেন। সেই রাতেই চন্দ্রমণি স্থির করলেন যে রাজ্যকে রক্ষা করার জন্য তাকে জাদুর পাহাড়ে যেতেই হবে। তিনি জানতেন তার বাবা কখনোই তাকে যেতে দেবেন না, তাই রাজপ্রাসাদ থেকে গোপনে পালানোর সিদ্ধান্ত নিলেন। রাত গভীর হলে তিনি একটি সাধারণ পোশাক পরে, এক বোতল জল ও কিছু শুকনো খাবার নিয়ে রাজপ্রাসাদের গোপন পথ দিয়ে বেরিয়ে পড়লেন। শঙ্খনগরের বাইরে ছিল এক গভীর বন, কালো অরণ্য। সে বন পার হলেই পাহাড়ের পথ শুরু হবে। চন্দ্রমণি নির্ভয়ে পথ চলতে লাগলেন। রাতের বেলা বন ছিল আরও ভয়ঙ্কর, নিঃশব্দতা, মাঝে মাঝে শেয়ালের ডাক, আর পাতার ফাঁকে ফাঁকে অদ্ভুত সব ছায়া যেন তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটি বিশাল অন্ধকার ছায়া তার পথ রোধ করল। কে তুমি? চন্দ্রমণি দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন। একটা গম্ভীর হাসির শব্দ শোনা গেল। তারপর ছায়াটা পরিষ্কার হল, আর চন্দ্রমণি দেখলেন এক লম্বা, কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লালচে, মুখে এক অদ্ভুত রহস্যময় হাসি। আমি জাদুকর নীলমন্ত্র। আমি জানি তুমি কোথায় যাচ্ছ, কিন্তু তোমার পথ সহজ হবে না, রাজকন্যা গি। চন্দ্রমণি অবাক হলেন, কিন্তু সাহস হারালেন না। তুমি কি আমাকে বাধা দিতে এসেছো? নীলমন্ত্র মৃদু হেসে বলল, না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি গি। কিন্তু কেন? কারণ কালামন্ত্রীর শক্তি অশুভ। সে শুধু তোমাকে চায় না, সে চায় সমস্ত রাজ্যকে অভিশপ্ত করতে। আমি চাই তাকে পরাস্ত করতে। তুমি যদি চাও, তবে আমি তোমাকে পথ দেখাতে পারি গি। চন্দ্রমণি কিছুক্ষণ ভাবলেন। এই জাদুকর কি সত্যিই সাহায্য করতে চায়, নাকি কোনো ফাঁদ পেতেছে? তবে সময় নষ্ট করার উপায় ছিল না। তাই তিনি বললেন, ঠিক আছে, তুমি যদি সত্যিই সাহায্য করতে চাও, তবে বলো আমাকে কি করতে হবে। নীলমন্ত্র বলল, তোমাকে কালো নদীর ওপারে যেতে হবে। সেখানে এক বৃদ্ধ সাধু আছেন, ঋষি মহাদেব। তিনি একমাত্র জানেন কিভাবে কালামন্ত্রীর শক্তি ধ্বংস করা যায় গি। চন্দ্রমণি সম্মতি জানালেন, আর নীলমন্ত্রের নির্দেশ মতো কালো নদীর দিকে চলতে লাগলেন। কিন্তু তারা জানতেন না, গভীর অরণ্যের এক কোণে এক রহস্যময় চোখ তাদের সব দেখছিল। চন্দ্রমণি ও নীলমন্ত্র গভীর অরণ্য পেরিয়ে কালো নদীর তীরে এসে পৌঁছালেন। নদীটা ছিল বিস্ময়কর, এর জল কালো রঙের, কিন্তু তার মাঝে চকচক করছিল সোনালি আলোর রেখা। সেই আলো নদীর প্রবাহের সাথে পাল্লা দিয়ে নাচছিল, যেন সেটি জীবন্ত। চন্দ্রমণি নদীর ধারে দাঁড়িয়ে বললেন, আমরা কি সাঁতরে নদী পার হব? নীলমন্ত্র মাথা নাড়লেন। না, এই নদীর জল যে কোনো সাধারণ প্রাণীর জন্য বিষ। তবে একটি মাত্র উপায় আছে। তুমি যদি সত্যিকারের সাহসী হও, তবে এই নদী আপনাকে পথ করে দেবে গি। চন্দ্রমণি চোখ বন্ধ করলেন, গভীরভাবে শ্বাস নিলেন এবং নদীর দিকে এক পা বাড়ালেন। ঠিক তখনই নদীর জল দুভাগ হয়ে গেল, আর মাঝখানে তৈরি হল স্ফটিকের মতো স্বচ্ছ এক সেতু।
বিস্ময়ে চন্দ্রমণি ও নীলমন্ত্র দ্রুত সেটি পার হয়ে গেলেন। নদীর ওপারে তারা এক ছোট্ট আশ্রম দেখতে পেলেন। সেখানে সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। তিনিই ঋষি মহাদেব। চন্দ্রমণি সামনে গিয়ে প্রণাম করলেন। গুরুদেব, আমি শঙ্খনগড়ের রাজকন্যা। আমাদের রাজ্যকে রক্ষা করতে চাই। আমাকে সাহায্য করুন। ঋষি ধীরে ধীরে চোখ খুললেন, তার দৃষ্টি ছিল শান্ত অথচ গভীর। আমি জানি কেন তুমি এসেছো কন্যা, কিন্তু মনে রেখো সত্যিকারের শক্তি বাহ্যিক নয়, বরং তোমার অন্তরের মধ্যেই রয়েছে। কালামন্ত্রীর ক্ষমতা ভয়ঙ্কর, তবে তার এক দুর্বলতা আছে, সে তার জাদুর জীবনশক্তি একটি সৌরকণিকা রত্নের ভেতরে আটকে রেখেছে। যদি তুমি সেই রত্ন ধ্বংস করো, তবে সে চিরতরে পরাজিত হবে। চন্দ্রমণি দৃঢ়স্বরে বললেন। আমি যে কোনো মূল্যে সেই রত্ন ধ্বংস করব। ঋষি মৃদু হেসে বললেন। তবে একমাত্র একজন বিশুদ্ধ হৃদয়ের মানুষই সেই রত্ন স্পর্শ করতে পারবে। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি কন্যা। এবার যাও, তোমার রাজ্য তোমার অপেক্ষায় আছে। নীলমন্ত্র ও চন্দ্রমণি আবার পথ চলতে শুরু করলেন। এবার তারা পৌঁছালেন সেই জাদুর পাহাড়ে, যেখানে কালামন্ত্রীর দুর্গ দাঁড়িয়েছিল। বিশাল পাথরের দেওয়াল, ভেতরে গর্জনের মতো আওয়াজ, সমস্ত পরিবেশেই এক ভয়াবহতার ছাপ। কালামন্ত্রীর চোখ ছিল অগ্নিশিখার মতো, তিনি হেসে বললেন। তুমি নিজে আমার কাছে চলে এসেছো। এখন এই রাজ্যকে ধ্বংস করা আমার জন্য আরো সহজ হবে। কিন্তু চন্দ্রমণি ভয় পেলেন না। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, আর তার হাতের ভেতর এক আলো জ্বলে উঠল। সেই আলো এতটাই উজ্জ্বল যে কালামন্ত্রীর শরীর কাঁপতে লাগল। নীলমন্ত্র চিৎকার করে বললেন। এটাই সময়, রত্নটা খুঁজে বের করো। চন্দ্রমণি দুর্গের ভেতরে দৌড়ে গেলেন এবং সিংহাসনের নিচে একটি সোনার বাক্স দেখতে পেলেন। তিনি বাক্সটি খুলতেই ভেতরে একটি উজ্জ্বল রত্ন দেখতে পেলেন, যা সূর্যের মতো জ্বলজ্বল করছিল। কালামন্ত্রী চিৎকার করে উঠলেন। না, তুমি এটি ধ্বংস করতে পারবে না। কিন্তু চন্দ্রমণি চোখ বন্ধ করলেন, ঋষির আশীর্বাদ স্মরণ করলেন, আর এক ধাক্কায় রত্নটি ভেঙে ফেললেন। সাথে সাথে কালামন্ত্রীর চিৎকার আকাশ ফাটিয়ে দিল, দুর্গ কাঁপতে লাগল, আর চারপাশে ঝড় শুরু হল। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। চন্দ্রমণি ধীরে ধীরে চোখ খুললেন। জাদুর দুর্গ অদৃশ্য হয়ে গেছে, কালামন্ত্রীও আর নেই। সমস্ত অভিশাপ ভেঙে গেছে। শঙ্খনগর আবার স্বাভাবিক হয়ে গেল, এবং রাজা মহেন্দ্র সেন আনন্দে কেঁদে ফেললেন যখন তার কন্যাকে নিরাপদে ফিরে আসতে দেখলেন। রাজ্যের সমস্ত মানুষ উল্লাসে ফেটে পড়ল, কারণ তাদের রক্ষা করার জন্য এক সাহসী রাজকন্যা ছিল। এভাবেই চন্দ্রমণি নিজের বুদ্ধি, সাহস আর বিশুদ্ধ হৃদয়ের শক্তি দিয়ে এক ভয়ঙ্কর জাদুকরের অভিশাপকে পরাজিত করলেন এবং নিজের রাজ্যকে রক্ষা করলেন। কালামন্ত্রীর পরাজয়ের পর শঙ্খনগর রাজ্যে আবার শান্তি ফিরে এসেছিল। রাজা মহেন্দ্র সেন আনন্দে প্রজাদের জন্য এক বিশাল উৎসবের আয়োজন করলেন। সারা রাজ্যে আলোচবল, বাদ্যযন্ত্র বাজল, আর চারদিকে খুশির হাওয়া বয়ে গেল। কিন্তু চন্দ্রমণির মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। কালামন্ত্রীর দুর্গ ধ্বংস হয়ে গেলেও তার মনে হচ্ছিল কিছু একটা এখনো শেষ হয়নি। যেন অন্ধকারের কোনো অংশ লুকিয়ে আছে, যা অপেক্ষা করছে আবার ফিরে আসার জন্য। একদিন গভীর রাতে চন্দ্রমণি তার রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিলেন। হঠাৎ এক অদ্ভুত বাতাস বইতে লাগল, আর আকাশে কালো মেঘ জমতে শুরু করল। সেই মুহূর্তেই রাজপ্রাসাদের প্রধান দরজায় একজন অচেনা আগন্তুক এসে দাঁড়াল। সে ছিল এক যুবক, পরনে নীল রঙের চাদর, হাতে এক পুরানো পাণ্ডুলিপি। চন্দ্রমণি তাড়াতাড়ি নিচে নেমে এলেন। যুবক মাথা নিচু করে বলল। রাজকন্যা চন্দ্রমণি, আমার নাম অর্জুন। আমি উত্তর পর্বতের এক সাধুর শিষ্য। আমার গুরুদেব এক গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছেন আপনার জন্য। চন্দ্রমণি বিস্ময়ে বললেন। কি বার্তা? অর্জুন পাণ্ডুলিপিটি খুলে দিলেন। তাতে লেখা ছিল, অন্ধকার পুরোপুরি শেষ হয়নি। কালামন্ত্রীর শক্তির এক অংশ এখনো জীবিত। সে তার জাদুর আত্মাকে কালরত্ন নামে এক গুপ্ত রত্নের মধ্যে লুকিয়ে রেখেছে। যদি সেটি ধ্বংস না করা হয়, তবে সে আবার ফিরে আসবে, আরও শক্তিশালী হয়ে। চন্দ্রমণি শিহরিত হলেন। তিনি ভাবলেন, এর মানে কি সত্যিই বিপদ এখনো পুরোপুরি শেষ হয়নি? রাজা মহেন্দ্র সেনও বার্তাটি শুনে চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, কালরত্ন যদি ধ্বংস না করা হয়, তবে আমাদের রাজ্য আবারও বিপদের মুখে পড়বে। কিন্তু সেটি কোথায় আছে? অর্জুন বলল। কালরত্ন লুকিয়ে আছে মৃত্যুগুহা নামে এক রহস্যময় স্থানে, যা অরণ্যের গভীরে এক জাদুকরী দ্বীপের নিচে।
তবে সেখানে পৌঁছানো সহজ নয় গি। চন্দ্রমণি দৃঢ়স্বরে বললেন, আমি যাব। আমি চাই না আমার রাজ্য আবার কোনো অভিশাপে আক্রান্ত হোক। রাজা প্রথমে আপত্তি জানালেও চন্দ্রমণির সংকল্প দেখে তিনি রাজি হলেন। অর্জুন, চন্দ্রমণি এবং নীলমন্ত্র আবার এক নতুন বিপজ্জনক অভিযানের জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু তারা জানতেন না, এই অভিযানে তাদের অপেক্ষা করছে এমন এক শক্তি যা কালামন্ত্রীর চেয়েও ভয়ঙ্কর। চন্দ্রমণি, অর্জুন ও নীলমন্ত্র মৃত্যু গুহার দিকে রওনা হলেন। গভীর অরণ্য পেরিয়ে তারা পৌঁছালেন এক বিশাল জলপ্রপাতের সামনে। নীলমন্ত্র বললেন, গুহাটি এই জলপ্রপাতের নিচে লুকিয়ে আছে গি। চন্দ্রমণি নির্ভয়ে জলপ্রপাতের নিচে নামলেন। হঠাৎ চারদিক কেঁপে উঠল, আর গুহার ভেতর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। সেটিই ছিল কালামন্ত্রীর জাদুর আত্মা। কালো ছায়া গর্জন করে বলল, তোমরা আমার শক্তি নষ্ট করতে এসেছ, কিন্তু আজ তোমাদের শেষ দিন। চন্দ্রমণি কালোরত্নের দিকে এগিয়ে গেলেন, কিন্তু ছায়া তার পথ আটকে দিল। ঠিক তখনই অর্জুন তার তলোয়ার দিয়ে ছায়ার দিকে আঘাত করলেন, আর নীলমন্ত্র মন্ত্রপাঠ শুরু করলেন। চন্দ্রমণি কালোরত্নটি হাতে নিয়ে চোখ বন্ধ করলেন। হঠাৎ তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো। সেই আলো কালোরত্নকে স্পর্শ করতেই সেটি ধ্বংস হয়ে গেল। কালো ছায়া চিৎকার করে অদৃশ্য হয়ে গেল, আর গুহার অভিশাপ শেষ হল। রাজ্যে ফিরে এসে চন্দ্রমণি দেখলেন চারদিকে আনন্দের জোয়ার। এভাবেই চন্দ্রমণি নিজের বুদ্ধি, সাহস আর বিশুদ্ধ হৃদয়ের শক্তি দিয়ে এক ভয়ঙ্কর জাদুকরের অভিশাপকে পরাজিত করলেন এবং নিজের রাজ্যকে রক্ষা করলেন।